সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেট সকল শ্রেণী পেশার মানুষের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব, সিপিডির মত। আগামী অর্থ বছরে ৭.৫% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে। বাজেটের একদিন পর বাজারে স্থিতিশীল, নিত্যপণ্যের মূল্য কমতে আরও সময় লাগবে। বাজেট বাস্তবায়ন ও বাজার তদারকিতে গুরুত্ব দিলেন বিশেষজ্ঞরা। বাজেট কিন্তু বাড়ে নাই, মানে রেগুলার যেভাবে বাড়ে সেভাবে বাড়ে নাই। বেড়েছে সেটা হচ্ছে থোক হিসেবে একটা বড় টাকা রাখা হয়েছে ২৭,৬০০-৮০০ কোটি টাকার মতো। সীমান্তে আবারও পুশিনের চেষ্টা। দিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ। সড়ক পথে ঢাকায় আসলেন ভারতের নতুন হাই কমিশনার। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখনন ও উদ্বোধন করবেন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির। অংশ নেবেন জনসভায়, প্রস্তুতি সম্পন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আর শুরুতেই বাজেট প্রসঙ্গ। দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাজেট পেশের একদিন পর শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এতে অর্থমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয় এবং দফতরের দায়িত্বপ্রাপ্তরা অংশ নেন। আরেকটি নাগরিক বাজেট বলে আমরা একটা সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বাজেটে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হয়েছে। তবে বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি কমানো কঠিন হলেও অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও জনগণকে স্বস্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে। সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। বাংলাদেশের এমন কোনো ব্যক্তিরাই যে এই বাজেটের আওতায় আসবে না। কেউ বেশি আসবে, কেউ কম আসবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বেশি কম হবে। কিন্তু আমরা তো অ্যাড্রেস করছি প্রত্যেকটা মানুষের নিডের জন্য। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। সব কিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয়, এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কষ্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করার কথাও জানান অর্থমন্ত্রী। এতে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডিরেগুলেশন ব্যতীত আমরা যে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই সেটা সম্ভব হবে না। আমরা ওই ঘুরে ফিরে ঋণ নির্ভরের মধ্যে থেকে যাব। তো আমাকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে। ইটস এ কম্পালশন। যারা এফেক্টেড হচ্ছেন কোনো সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে, তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইনটু অ্যাক্ট। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। আমরা যেটা বলেছি, বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার তো একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে বলেও জানান অর্থমন্ত্রী। তাদের বাজেট কিভাবে খরচ করবে সমস্ত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব বলে মনে করে
সিপিডি। সংস্থার মতে প্রবৃদ্ধি, বিনিয়োগ, রাজস্ব আহরণ, রপ্তানি সম্প্রসারণ কিংবা কর্মসংস্থান সব ক্ষেত্রেই বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। শুক্রবার 2026-27 অর্থ বছরের বাজেট পর্যালোচনায় এসব তথ্য তুলে ধরে সিপিডি। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কেমন হলো তা নিয়ে আগামী এক বছর কেমন চলতে পারে দেশ। মহান জাতীয় সংসদে বাজেটটি তুলে ধরেছেন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার নিজেদের পর্যালোচনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটটি এই সরকারের প্রথম বাজেট। এ সময় বেসরকারি এই গবেষণা সংস্থাটি জানায়, দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি উচ্চ। বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়ন কঠিন হবে। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে। পর্যালোচনায় আরও বলা হয়, রাজস্ব আয়ের বিশাল লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ এনবিআর এর কাঁধে। লক্ষ্যমাত্রা পূরণ করতে চাইলে বাড়তি রাজস্ব আদায় করতে হবে। 5,88,000 কোটি টাকার উপরে 18% একটা গ্রোথ ধরা হয়েছে সম্পদ আহরণের। অথচ আমরা জানি যে এটা আলটিমেটলি এটা দাঁড়িয়ে যাবে হলো এটা 25-30%। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। ভালো নেই ব্যাংকিং খাত, রপ্তানিতেও নেই সুবাতাস। অথচ নতুন বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। এ অবস্থায় বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ সিপিডির। ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। শেষ পর্যন্ত 2026-27 অর্থ বছরের বাজেটের সাফল্য নির্ধারিত হবে এর আকার দিয়ে নয়, বরং বাস্তবায়নের গুণগত মান এবং জনগণের জীবনে এর প্রভাব দিয়ে। এমনটাই উঠে আসে পর্যালোচনায়। এই কর্মসংস্থানটা সৃষ্টি করতে হলে বিনিয়োগটা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে বৃহৎ বাজেট, রয়েছে অনেক আশ্বাসের বাণী, কিন্তু এ দিয়ে কি আসে যায় সাধারণ মানুষের? তাদের অন্যতম চিন্তা সন্তানের সুশিক্ষা নিশ্চিত করা ও সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বাজেট দেওয়ার চেয়ে বাস্তবায়ন ও নিয়মিত বাজার পর্যবেক্ষণ সবচেয়ে জরুরি। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রিপন আচার্য, স্ত্রী স্কুল শিক্ষিকা অরুণা ভট্টাচার্য আর 3 বছরের ছোট্ট এক শিশু সন্তানকে নিয়ে ছিমছাম পরিবার। দুইজনের আয় মিলে ঢাকায় সাধারণ জীবনযাপনের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নিম্ন মধ্যবিত্ত এই পরিবারের কাছে বাজেট শুধুই একটি অঙ্ক। বাজেটের আগেই হচ্ছে 6 মাস আগে থেকে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। হ্যাঁ, আমরা মাত্র 6 মাস পাই, মোটামুটি স্টেবল থাকে, তাও সব কিছু না। আর একটা জিনিস বড় বিষয় হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির যে দশা বিগত কয়েক বছর ধরে, আসলে এই বাজেট কমে যে খুব বেশি স্বস্তিদায়ক কিছু হচ্ছে আমার জন্য মনে হচ্ছে না। বাজেটটা আমাদের জন্য তখনই সহনীয় হবে যখন আসলে এটার সঠিক একটা মনিটরিং চলবে। দেশে নিম্ন ও মধ্যবিত্তের এখন সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। বাজারে সব পণ্যের দামে আগুন। চাল, ডাল, তেল থেকে শুরু করে সবকিছুর দাম আকাশচুম্বী। উত্থাপনের জন্য সরকার বাজেটে এই মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে। এটি যদি সত্যি সফল হয় তবে মধ্যবিত্ত সবচেয়ে বেশি উপকৃত হবে। তবে ভোক্তারা কতটা সুফল পাবে তা নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের। আগামী অর্থ বছরে যদি মানুষ শিক্ষা খাতে গিয়ে, শিক্ষার বড় বাজেট রাখা হয়েছে, তার পকেট থেকে কম খরচ হয়। স্বাস্থ্যক্ষেত্রেও সেটা, সরকারি হসপিটালে গেলে সে এখন আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, তার বেসিক অ্যামিনিটি যদি হসপিটালে যদি তৈরি হয়, তাহলে আমরা বুঝবো সেটা হলো যে বাজেট সরকারের কাজে লেগেছে। সেটা মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত বা যেই সেবাটাই ব্যবহার করে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ পাওয়া গেছে এই বাজেটে, তবে এটা যেন শুধু অঙ্গীকারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। বাজেট কিন্তু বাড়ে নাই, মানে রেগুলার যেভাবে বাড়ে সেভাবে বাড়ে নাই। বেড়েছে যেটা, সেটা হচ্ছে থোক হিসেবে একটা বড় টাকা রাখা হয়েছে 27,600-800 কোটি টাকার মতো। যেহেতু এইগুলো সবই নির্বাচনী যে কমিটমেন্ট আছে, সেই জন্য এই টাকাটা রাখা হয়েছে, তাহলে এখন সেটার কার্যকারিতা নির্ভর করবে যত দ্রুত নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলা হয়েছে সেটা প্রজেক্ট আকারে, সেটা ডিপিপি তৈরি করে যত তাড়াতাড়ি একনেকে
পাস করে এটা বাস্তবায়ন শুরু করা যায়। এবারের প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম সঞ্চয়পত্রে করের হার দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজেটের পরদিন স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। সরকার অন্তত 60টি কৃষি ও নিত্যপণ্যে কর ছাড় দিলেও সেগুলোর দাম কমতে আরও কিছুদিন লাগবে বলে জানান বিক্রেতারা। এছাড়া স্থিতিশীল রয়েছে সবজির বাজার, কিছুটা বেড়েছে মাছের দাম। কাস্টমার দেখা গেছে 2-3 হাজার টাকা বাজার নিয়ে আসলে উনি মাছ কিনবে, সবজি কিনবে, সব কিছু কিনবে, একটা তেলে 1 হাজার টাকা চলে গেছে, বাকি 2 হাজার টাকা দিয়ে উনি দেখা গেছে চাল ডাল কিনতে ওরা খুব কষ্ট হচ্ছে। আমাদেরও সেক্ষেত্রে দেখা গেছে একটা কাস্টমার সে 5 লিটার নিয়ে আসলো, বাজারে দেখলো তার একটা তেলে দেওয়া গেছে আরও 200 টাকা বেশি, তখন সে আরও 2 লিটার পদ দিয়ে 3 লিটার কিনতেছে। তো সেক্ষেত্রে আমার তো বেচা কিনে কম হচ্ছে, আমারও লাভ প্রফিট কম হচ্ছে। এইসব আসলে আমাদের ক্রেতা, আমরা বিক্রেতা, ভোক্তা সবাই কষ্ট। রাজধানীর কারণ বাজারের এই দোকানি দেশে মূল্যস্ফীতির চাপটা এভাবেই সহজে ব্যাখ্যা করলেন। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পরদিন বাজারে গিয়ে দেখা যায় এর প্রভাব এখনো পড়েনি। বিশেষ করে যেসব পণ্যের দাম কমেছে, যেমন ভোজ্য তেল, এটি এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। চালও আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাকে। চালের দাম বাড়লে তো মানুষরা একটা হিমশিম খেয়ে যায়। যে চালটা মনে করেন ছিল একটা নিম্নে 44-45 টাকা, এটা এখন 50 টাকা। আমার বাজেট দিয়ে মাসে 10,000 টাকা, এখন লাগে 15,000 টাকা, 20,000 টাকা। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। পেঁয়াজের কেজি হলো 40 টাকা, আর রসুনের কেজি হলো 100 টাকা, আদা হলো 180 টাকা। আর প্রতি কেজিতে 20-30 টাকা কম। পটল 20, করলা 50 ও বেগুন 80 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। সবজির দামও কম আছে, মোটামুটি যেই দাম আছে 40-50 টাকা। যেমন এই পেঁপে 40 টাকা, মূলা 50 টাকা, শসা 60 টাকা, জালি আছে নতুন জালি সাভারের 50 টাকা পিস, চিচিঙ্গা 40 টাকা কেজি। করলার দামটা গেল সবচেয়ে একটু বেশি ছিল, এই দাম একটু কম আছে। মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা কোনো এরকম থাকলে বাজার মনে করেন কিনা কিছুটা স্বস্তি পাইতেছে আর। তবে মাছের দাম নিয়ে বেশ অভিযোগ করেন ক্রেতারা। সপ্তাহে একটু দাম কম ছিল, এই সপ্তাহে বেশি, মাছও কম। মনে করেন গত সপ্তাহে যেটা 500 বেচি, এই সপ্তাহে 550। এটা রুই মাছ 1 কেজি মালে মনে করেন 20-30 টাকা বেশি, আমদানি কমের কারণে বেশি। কিছু কিছু মাছের দাম একটু বেশি, যেমন দেশি মাছের দামগুলো একটু বেশি। নিম্ন আয়ের মানুষ, তাদের খুব সমস্যা হচ্ছে। শুধু মাছ না, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি। এছাড়া গরুর মাংস প্রতি কেজি 800 ও খাসির মাংস 1200 টাকায় বিক্রি হতে দেখা যায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি ও লুটপাটের বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। বাজেট নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন করা হয়। এই সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট এটি। ব্যাংক খাত থেকে সরকার অনেক বেশি ঋণ নিলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। সরকার শব্দের চালাকি করে জনগণের ওপর করের বোঝা তুলে দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এ নেতা। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর, এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা। কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি। শুক্রবার চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দিতে এসে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায় এবং এর বাস্তবায়নও কঠিন হয়ে পড়ে। এই সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভারত সীমান্তে পুশিনের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পুশিনের চেষ্টা রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকুন, পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। বাংলাদেশের এই দেশপ্রেমিক যে বাহিনী, সেই বিডিআরের যেভাবে ভূমিকা ছিল, এই বিজিবিকে আমরা সেই ভূমিকা চাই। ইনশাল্লাহ আমাদের সার্বভৌমত্ব, আমরা 18 কোটি মানুষ আছে, আমাদের রক্ত আছে, আমাদের স্পৃহা আছে, আমরা রক্ষা করতে পারবো 71-এর মতন ইনশাআল্লাহ। এই বাজেট কিভাবে
দুর্নীতি বন্ধ করবে। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কিভাবে করছে? অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই, ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো কোনো বাজেট এটা হয়নি। ফলে সেই জায়গা থেকে আমাদের এই সমালোচনাগুলো থাকবে। একই সাথে আমরা শুধু সমালোচনাই করছি, আমরা কিন্তু প্রস্তাবনাও দিচ্ছি। আমাদের একটা বাজেট সেই প্রস্তাবনার অংশ, এবং সংসদে এবং সংসদের বাইরে আমরা সেই কথাগুলো অব্যাহতভাবে বলে যাব। আগামী অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের পর চলছে নানা হিসাব নিকাশ। সাধারণ মানুষ প্রস্তাবিত বাজেট নিয়ে কি ভাবছেন তা উঠে এসেছে আজকের জনতার কথায়। দেশের ৫৫তম বাজেট জাতীয় সংসদে পেশ হওয়ার পর সাধারণ মানুষের মনে এখন শুধুই চলছে হিসাব নিকাশ। মূল্যস্ফীতির চাপ আর করের বোঝার মাঝে এই বাজেট মধ্যবিত্ত নিম্নবিত্তের জীবনযাত্রায় কতটুকু স্বস্তি দিবে শুনবো আজকের জনতার কথায়। মাদকদ্রব্য বা মদ টদ এগুলো তো সাধারণ মানুষের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে, এগুলা বাড়িয়েছে। এটা আমরা সাধারণ জনগণ হিসাবে এই আপনার সরকারকে এই ধন্যবাদ দিতে চাই। মার্কেটে কিভাবে কি হতেছে না হতেছে, মার্কেটের দ্রব্যমূল্য জিনিস আপনারা এখানে কাগজ কলমে কমাইছেন, বাট আপনার মার্কেটের অবস্থা কি, মার্কেট আপনি করতে হবে, মার্কেট দেখতে হবে। কার্যকর কখন হবে, কোন থেকে হবে, কত থেকে হবে, এটা দেখতে হবে সামনের দিকে। দ্রব্যমূল্যের দাম কমিয়েছে, এইটার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না নিম্নমুখী। না, যে বাজেটটা হয়েছে এটা ব্যবসায়িক বান্ধব হয় না, বাজেটটা আসলে এটাও হয় না। সবচেয়ে বড় বিষয় হলো সব কিছুর দাম মোটামুটি এখন আমাদের নাগালের বাইরে। বাজারে যখনই আসে তখনই দাম, কোনো না কোনো পণ্যের উপর দাম বাড়ায়, কোনোটা কমায়। আসলে কি কমে? আমার যেটা বাজেট আছে আমি সেই বাজারে সেটা করতে পারতেছি না। বাজারে গেলে দেখতেছি আমি পকেটে নিয়ে গেছি 1000 টাকা, বাজার করতে লাগবে 2000 টাকা, কিন্তু আমার খুব কষ্ট হয়, তখন পকেট খালি হয়। সব বাজেটেই পকেট খালি হয়। এই বাজেটের উপর সরকার কখন থাকতে পারবে বা সরকার এগুলা আসলে বাস্তবায়ন করতে পারবে কিনা, এটা আমাদের দেখার বিষয়। এবারে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায় শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির শক্ত অবস্থানের কারণে 12 নারী ও শিশু সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেন। কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, শুক্রবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশের দৌলতপুর উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির সহায়তায় ভারতে ফেরত পাঠায়। এছাড়া দেশের বিভিন্ন সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। কুড়িগ্রামের 198 কিলোমিটারের সীমান্ত জুড়ে কড়া নজরদারি ও পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নওগাঁর সীমান্তবর্তী এলাকাগুলোতেও নজরদারি অব্যাহত আছে। নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠক প্রথমবারের মতো কোনো যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা। কি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সে সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাতে বলা হয়েছে, গত 8 জুন থেকে 11 জুন বিএসএফ সদর দপ্তরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ইতিবাচক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই বাহিনী বিদ্যমান সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কিত নিজেদের উদ্বেগ তুলে ধরে বৈঠকে। শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কক্সবাজারে খাল পুনঃখনন সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে কক্সবাজারে পৌঁছেছেন সরকারের 6 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শুক্রবার সকাল 11:30টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এবং পরিবেশ এবং বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিমানবন্দর উন্নয়ন প্রকল্প কার্যালয়ে বৈঠক করেন। সূচি অনুযায়ী বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল পুনঃখনন ছাড়াও জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার।
মানবিক স্মৃতি, পরিচয়, প্রকৃতি এইসবের সংযোগের নানা অনুষঙ্গ নিয়ে শুরু হয়েছে 3 শিল্পীর সম্মিলিত চিত্র প্রদর্শনী ত্রিবন্ধন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির অলেস ফ্রাসেস ঢাকার লা গ্যালারিতে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী ফারিয়া জিমরান, নিহারিকা অহনা বারসাত এবং সুরভি আক্তার। তারা জানান শিল্পকর্মগুলোর মধ্যে খুঁজে পাওয়া যাবে মানুষ ও জীবনের গল্প, যেখানে রং, রেখা, কল্পনার মেলবন্ধনে ব্যক্তি, সমাজ ও প্রকৃতির নানা অনুভূতি তুলে ধরা হয়েছে। শিল্পদৃষ্টির সমন্বয়ে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করাই প্রদর্শনীর উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। প্রদর্শনীটি চলবে 17 জুন পর্যন্ত। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রস্তাবিত বাজেট সকল শ্রেণী পেশার মানুষের। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব, সিপিডির মত। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণে হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে। বাজেটের একদিন পর বাজারে স্থিতিশীল, নিত্যপণ্যের মূল্য কমতে আরও সময় লাগবে। বাজেট বাস্তবায়ন ও বাজার তদারকিতে গুরুত্ব দিলেন বিশেষজ্ঞরা। বাজেট কিন্তু বাড়ে নাই, মানে রেগুলার যেভাবে বাড়ে সেভাবে বাড়ে নাই। বেড়েছে যেটা, সেটা হচ্ছে থোক হিসেবে একটা বড় টাকা রাখা হয়েছে 27,600-800 কোটি টাকার মতো। সীমান্তে আবারও পুশিনের চেষ্টা। দিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠক যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ। সড়ক পথে ঢাকায় আসলেন ভারতের নতুন হাই কমিশনার। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখনন ও উদ্বোধন করবেন দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির। অংশ নেবেন জনসভায়, প্রস্তুতি সম্পন্ন। আর এরই সাথে শেষ করছি দীপ্ত রাতের সংবাদ। সাথে ছিলাম আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।